আরাফ রাতে ঠিকভাবে ঘুমাতে পারত না। মনের মধ্যে ভয় কাজ করত তানিয়াকে হারিয়ে ফেলার। আরাফের কারণে মেয়েকে রেখে যেতে বাধ্য হন তানিয়ার বাবা মা। মেয়েকে রেখে যাওয়ার সময় তানিয়ার মা কেঁদে উঠেছিলেন। দুপুরে রান্না করার জন্য বড়জা আসে রান্নাঘরে। বরাবরের মতো সবকিছু গুছিয়ে দেয় তানিয়া। ইতস্ত করে বড়জার কাছে বলে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে। বড়জা আবার বলেন শ্বশুরের কাছে, কারণ শাশুড়ির কাছে বললে সে পুরোপুরি মহল্লায় ছড়িয়ে দেবে। আরাব বাড়িতে নেই, একটু বেরিয়েছে। শ্বশুর একজন ডাক্তারের পরামর্শ নেন। তিনি তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলেন এক্ষুনি, যদিও তানিয়ার পেইন ওঠেনি তখনও। শাশুড়ির কানে পৌঁছাতে সে বড় ননদকে ডেকে নিয়ে আসেন। এমনিতে ননদদের দেখতে পারে না দুই চোখে। ননদ আবার আরেক মাতব্বর, সে হসপিটালে নিতে নিষেধ করেন। বাড়িতে নাকি ডেলিভারি হবে। নর্মাল ডেলিভারি করানোর জন্য একজন আত্মীয়কে ডেকে নিয়ে আসে। সে বাড়িতেই নর্মাল ডেলিভারি করায়, অনেকের করিয়েছে। তানিয়ার মায়ের কাছে খবর পাঠানো হয় তানিয়ার অবস্থা সম্পর্কে। তানিয়ার মা মেয়ের সাথে কথা বলেন, মেয়েকে অভয় দেন, কিছু দোয়া দরুদ শিখিয়ে দিয়ে সেগুলো পড়তে বলে অবিরত। বেশি বেশি দোয়া ইউনুস পড়তে বলেন। তানিয়ার বাবা মা ঢাকায় আসার জন্য তাড়াহুড়ো করে তৈরি হয়ে নেন। ছোট মেয়েকে বাড়িতেই রেখে যাবে দেবর ভাসুরের কাছে। রাস্তায় বেরিয়ে কোনো যানবাহন পায় না তানিয়ার বাবা মা, কারণ সেদিন কোনো একটা কারণে হরতাল অবরোধ চলছিল। রেল স্টেশন, বাসস্ট্যান্ড ঘুরে ফিরে বাড়ি ফিরে আসেন বিষণ্ণ হয়ে। টাঙ্গাইল থেকে তো ঢাকা অবধি হেঁটে যাওয়া সম্ভব নয়। একটা সিএনজি রাস্তায়, রাস্তার পরিবেশ একদম নীরব। বাড়িতে এসে যখন জানতে পারে তার মেয়েকে বাড়িতেই রাখা হয়েছে নর্মাল ডেলিভারি করানোর জন্য, তখন তানিয়ার মা কাঁদতে কাঁদতে মূর্ছা যান। মায়ের মন বলে কথা, মেয়ের কাছেও নেই তিনি। কিছুতেই নিজেকে শান্ত করতে পারেন না। তার ইচ্ছে করছে ওরে মেয়ের কাছে চলে যেতে। তানিয়ার বাবা কলের পর কল করে আপডেট নিতে থাকেন মেয়ের। আরাফের ফোন বাড়িতেই রেখে গেছে, চার্জ ছিল না, তাই চার্জে দিয়ে বেরিয়েছে। এখনও বাড়ি ফেরেনি। পেইন ওঠার জন্য মাতবরি করে ফার্মেসি ডাক্তার থেকে এনে স্যালাইন দেওয়া হয়। যারা ডেলিভারি করাবে তারা ভরসা দেয় কিছুই হবে না। অনেক সময় পর বাড়ি ফিরে আসে আরাফ। বাড়ির ভেতর এত মানুষজন দেখে বুঝতে পারে না কি হয়েছে। পরে যখন জানতে পারে কি হয়েছে, ভীষণ রেগে যায়। বাড়ির সকলের সাথে রাগারাগি শুরু করে দেয়। তারপর বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যায় গাড়ি ডেকে আনার জন্য। স্যালাইন দেওয়ার কারণে পুরোপুরি পেইন উঠে গেছে তানিয়ার। তীব্র ব্যথা দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। পেইন উঠেছে, অনেক সময় হয়ে গেছে। বেবি এখনও জয়ের মুখ থেকে অনেক দূরে। একজন বৃদ্ধ মহিলা দ্রুত তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলে। এভাবে থাকলে মার বাচ্চা দুজনের যে কোনো কিছু হয়ে যেতে পারে। গাড়িটিকে এনেই তানিয়াকে হসপিটালে নিয়ে যায়। আরাফের রাগে শরীর জ্বলছে। ওর পারমিশন ছাড়া ওর বউকে কেন স্যালাইন দেওয়া হয়েছে? কেন বাড়িতে ডেলিভারি করানোর চেষ্টা করা হয়েছে? বাড়ি থেকে বের হওয়ার সময় সুস্থ সবল বউ রেখে গেল, আর এখন ওর প্রাণপ্রিয় বউয়ের একই অবস্থা করেছে। বউ বাচ্চার কিছু হলে একটা কেউ ছাড়বে না। হসপিটালে নেওয়ার পর চেক আপ করে ডক্টর জানান নর্মাল ডেলিভারি পসিবল নয়, সার্জারি করতে হবে। তানিয়াকে অপারেশনের জন্য তৈরি করা হয়, তারপর ওটিতে নিয়ে যাওয়া হয়। এসেন্সিয়াল দেওয়ার সাথে সাথেই তানিয়ার পেন গায়েব হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে বেবিও দুনিয়ায় চলে আসে। বেবিকে পরিষ্কার করে ওজন করা হয়। তারপর নরম কাপড়ে আচ্ছাদিত করে বেবির গাল তানিয়ার গালের সাথে শুয়ে দেওয়া হয়। নার্স জানায় মেয়ে হয়েছে। দুধের মতো ধবধবে সাদা গায়ের রং বেবির। ওটি থেকে বের করার পর প্রথমে আরাপ কোলে নেয় মেয়েকে। তানিয়ার কথা জিজ্ঞেস করে কেমন আছে। সব মিলিয়ে প্রায় ঘন্টাখানেক পর ওটি থেকে বের করে তানিয়াকে। কেবিনে তানিয়াকে শুয়ে দিয়ে নার্সরা দুজন চলে যায়, আর একজন বসে থাকে। তানিয়ার বেডে কাউকে বসতেও নিষেধ করে। আরাপ তানিয়ার শিউরে এসে দাঁড়ায়। ডাবল কম্বলের নিচে শুয়ে থাকার পরও থরথর করে কাঁপছে তানিয়া। কেমন আছো এখন? বেশি খারাপ লাগছে? না, শীত করছে শুধু। আব্বা মার কাছে ফোন করেছিলে? হ্যাঁ, বাবুকেও দেখেছে। সকাল হলে রওনা দেবেন আব্বা আম্মা। আরাব ব্যাগ থেকে বেবির জন্য কিনে আনা টাওয়েল বের করে তানিয়ার মাথা ঘাড় সহ ভালোভাবে পেঁচিয়ে ধরে বসে রইল ওর পাশে। এখন যেন একটু শীত কম লাগছে। বেবিকে ওর কাছে নিয়ে আসা হয়। মেয়ের মুখের দিকে তাকায় তানিয়া। মেয়ের মুখ দেখে সব কষ্ট যন্ত্রণা ভুলে যায়। বাম হাতটা বাড়িয়ে মেয়েকে একটু ছুঁয়ে দেয়। মেয়ের নাম রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা। উপস্থিত সকলের মুখে হাসি দেখা গেল। সবাই ভীষণ খুশি হয়েছে।
রাত পেরিয়ে সকাল হয়। 9টার আগে টাঙ্গাইল থেকে ঢাকায় পৌঁছায় তানিয়ার বাবা মা। তারা হসপিটালে পৌঁছে জানতে পারেন বাবু সর্দি নিয়ে জন্ম নিয়েছে, শারীরিকভাবে একটু অসুস্থ। অতিরিক্ত ভারী কাজ করার কারণে বাবু পেটের ভেতরে চাপে পড়েছিল। তারপর সবসময় ঠান্ডা পানি ধরার কারণে বাবুর ঠান্ডা লেগে গেছে। রাতে বাবুর সমস্যা বোঝা না গেলেও শেষ রাতের পর থেকেই বোঝা যাচ্ছে শ্বাস নিতেও একটু একটু কষ্ট হচ্ছে। ডক্টর বাবুর চেক আপ করে আইসিইউতে রাখার নির্দেশ দেন। বাবুকে আইসিইউতে ভর্তি করানোর কিছু সময়ের মধ্যে তানিয়ার কাছে ওর শাশুড়ি আর তানিয়ার মা থেকে যান। বাকি আত্মীয়স্বজন তানিয়ার বাবুকে দেখে বাড়ি ফিরে যায়। আরাফ অফিস থেকে ছুটি নেয় কয়েকদিনের জন্য। মনে মনে ফুঁসতে থাকে আরাফ, তবে কোনো সিন ক্রিয়েট করে না। বইয়ের উপরেও কিছুটা রাগ হয়, তারপরেও চুপ থাকে। যা বলার বাড়ি ফিরেই বলবে। মেয়ের সেবা যত্ন করে বাকি সময় আইসিইউর বাইরে বসে থাকেন তানিয়ার মা। ওর বাবার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন বিকেলে। পরের দিন সময় তখন প্রায় দুপুর। কেবিনের বেডে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে তানিয়া। ঘুমও পেয়েছে। অর্ধেক ঘুমার অর্ধেক সজাগ রয়েছে। ওর শাশুড়ি পাশের বেডে বসে আছেন। তানিয়ার মা আইসিইউর বাইরে বসে আছেন। আজকের দিনে বাবুকে আইসিইউতে রেখে আগামীকাল রিলিজ দিয়ে দেবে। আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আরাব দুপুরের খাবার নিয়ে আসার জন্য বাড়িতে গেছে। ফোনের রিংটং বেজে উঠতেই চোখ মেলে তাকায় তানিয়া। আসমা বেগম নিজের ফোন রিসিভ করায় পুনরায় চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে। আসমা বেগম বোনের সাথে কথা বলার সময় তানিয়ার দিকে তাকান। নিশ্চুপ তানিয়াকে দেখে ভাবেন ঘুমিয়ে গেছে হয়তো। আসমা বেগমের কয়েকটা কথা কানে ভেসে আসে তানিয়ার। মেয়ের জাত থেকে মেয়ে নিছি বলেই মেয়ে হয়েছে। মায়ের ঈদে হয়েছে শুধু মেয়ে, আর মেয়ে ঈদে হয়েছেও মেয়ে। তাই তো হয়নি পেট কেটে বের করতে হয়েছে এটা। ফকিনের বংশ থেকে মেয়ে আনায় ভুল হয়েছে। ওপাশ থেকে কি বলে শোনা যায় না। আসমা বেগমের কত আক্ষেপ ছেলের ঘরে মেয়ে হয়েছে বলে। সে তো বড় মুখ করে বলতো তার 3 ছেলে শুধু ছেলেই হবে, কিন্তু এখন তো মেয়ে হলো। তার কথা মেয়ে কেন হবে, ছেলে জন্ম দিতে হবে। তানিয়া নিশ্চুপ হয়ে শুনে কথাগুলো। ওর মেয়েটা আইসিইউর বেডে রয়েছে। অসুস্থ মেয়েটা। পেটে থাকতে অনেক ভারী ভারী কাজ করতে হয়েছে। না করলে শুরু হয়েছে শাশুড়ির চ্যাটাং চ্যাটাং কথা, সেই সাথে বৃষ্টি ভাষায় গালি। শাশুড়ি মায়ের আরেকটা কথা শুনতেই ঠোঁটের কোণে হাসি রেখা দেখা যায় তানিয়ার। সেই সাথে চোখের কার্নিশ ঘেঁষে পানি। কথাগুলো ছিল এমন, মেয়ে হয়েছে না, মেয়ে ভিক্ষা করে বিয়ে দেওয়া লাগবে, ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা লাগবো। এই কথাগুলো বলার কারণ হচ্ছে তার মেজ ছেলে আরাফ। আরাফের জটিল সময়ে তার ফুপুকে টাকা ধার দিয়েছে তাই। কেন দিল টাকা? ফুপু হয়তো কি হয়েছে, টাকা দিতে হবে কেন? ননদের 2 চোখে দেখতে পারে না। টাকা দিয়েছে তাই মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিতে হবে। অথচ মেয়ের জন্ম হয়েছে মাত্র 2 দিন আগে। মা হয়েও ছেলেকে এমন কথা কিভাবে বলতে পারল? ছেলের কাছে টাকা আছে বলেই তো দিতে পেরেছে, না থাকলে তো দিত না। সকালে যখন আরাফ হসপিটালে, তখন ওর ছোট ফুপুর কল আসে। তার ইমার্জেন্সি অল্প কিছু টাকার প্রয়োজন। 2 দিন পরে টাকা ফিরিয়ে দিবে কথা দেয়। আরাফ রাজি হয়ে যায় টাকা দেওয়ার জন্য। সেসব কথা শুনেছিল আসমা বেগম। তখন থেকেই ভেতরে ভেতরে ফুলে ফেপে উঠেছিল। বোনের কাছে আরও অনেক কিছু বলেন। বড় ছেলের বইয়ের ছেলে হয়েছে, কারণ বড় ছেলের বইয়ের মায়ের প্রথম সন্তান ছেলে। আবার আসমা বেগমের ছেলে, তাই বড় বইয়ের পেট থেকেই ছেলে হয়েছে। কিন্তু তানিয়ার মায়ের প্রথম সন্তান মেয়ে, তাই তানিয়ার মেয়ে হয়েছে। মায়ের খায়জত পেয়েছে তানিয়া। তানিয়াকে বউ করে আনা বিরাট ভুল হয়েছে। আরাপের কাছে অনেক ধনী ধনী পরিবারের মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু সেই সব মেয়েকে আরাপ পছন্দ করেনি। প্রথম দেখায় তানিয়াকেই পছন্দ করেছিল, তাই তো বাধ্য হয়ে তানিয়াকেই বউ করে নিয়ে আসতে হয়েছে। অন্য বাড়ির বউয়ের বাচ্চা হওয়ার পর সকল খরচ মেয়ের বাবা বহন করে, আর তার বাড়ির বউদের খরচ তাদেরকে বহন করতে হচ্ছে। আরও অনেক কিছু বলে। সব শুনে তানিয়া চুপ করে, তবে ভেতরে ভেতরেও নিজেও ফুঁসে উঠেছে। অনেক চুপ করে থেকেছে, সহ্য করেছে অনেক। আর না, এই মহিলা কোনোদিন কোনো কিছুতেই পরিবর্তন হবে না। নিজের বড় ছেলেকেই অভিশাপ দিতে বাদ রাখে না। বড় ছেলে আর ছেলের বউকে দিনে 70 বার করে অভিশাপ দেয়। সেখানে এখন আরাফের নামও যোগ হলো বোধ হয়। পরের দিন রিলিজ নিয়ে তানিয়ার বাবুকে নিয়ে বাড়িতে ফিরে আসে সবাই সকাল সকালে। বেলা তখন প্রায় বিকেল। তানিয়ার মা বাবুর কাঁথা কাপড় ছাদ থেকে নিয়ে আসার জন্য ছাদে গেছেন।
ড্রয়িং রুমের সোফায় বসে আছে আরাব। ওর পাশে এসে বসে ওর মা। ঘুরিয়ে পেঁচিয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর সরাসরি সেই হসপিটালের কথাগুলোই বলে। মেয়ের জাত থেকে মেয়ে নিছে বলে মেয়ে হয়েছে। এসে আরও কিছু কথা বলতে যাবে, চেঁচিয়ে ওঠে আরাব, অনেক শুনেছি তোমাদের কথা, এবার থামো। মেয়ে আমার হয়েছে, তোমার না, তাই তোমাকে চিন্তাও করতে হবে না। আল্লাহর কাছে মেয়ে চেয়েছি, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে মেয়ে দিয়েছে। মেয়েকে লালন পালন করা, বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আর কথায় কথায় আমার বউয়ের দোষ ধরা তোমার স্বভাব হয়ে গেছে, তাই না? বাড়িতে তো আরেকটা বউ আছে, তাকে কিছু বলতে পারো না কেন? তারা মুখের ওপর জবাব দিয়ে দেয়, তাই মনে কষ্ট পাবে, দুঃখ পাবে বলে কিছু বলি না আমি। চাইনি বাবা মায়ের বদদোয়া লাগুক কখনো। অন্যায় দেখেও চুপ করে থেকেছি, সেটাই আমার দোষ। আমার উচিত ছিল বড় ভাইয়ের মতো তোমাদের সাথে ব্যবহার করা। বাড়িতে দুজন মানুষ থাকতেও আমার প্রেগনেন্ট বউকে দিয়ে সব কাজ করিয়েছো, তাই না? তোমাদের জন্য আজকে আমার মেয়েটা অসুস্থ। বেশি বাড়াবাড়ি করবি তো বউ বাচ্চা নিয়ে এবারে ছেড়ে চলে যেতে দুবার ভাববো না আমি। আরাপের কথাগুলো শোনার পর মুখ ফুটে আর কিছু বলতে পারেন না আসমা বেগম। বুঝতে পারেন ছেলে ভীষণ রকম রেগে আছে। মুখ কালো করে বসে রইলেন। আরাপ সোফা থেকে উঠে নিজের রুমে চলে আসে। বাবু ঘুমিয়ে রয়েছে, তানিয়া শুয়ে আছে, তবে ঘুমায়নি। আরাফের রাগে স্বরে বলা কথাগুলো শুনেছে, কিন্তু শাশুড়ি মা কে বলেছে সেসব শুনতে পায়নি। আরাফ তানিয়ার শিওরে এসে দাঁড়ায়। আরাফের মুখের দিকে তাকায় তানিয়া। আরাফের ফর্সা মুখ লাল হয়ে উঠেছে, চোখ মুখ কঠিন হয়ে আছে, ভীষণ রকম রেগে আছে, বোঝাই যাচ্ছে। আরাফ রাগী স্বরে তবে আস্তে আস্তে বলে, তোমাকে কি বলেছিলাম আমি? আমার কথা শোনোনি কেন? আরাফের দিক থেকে মুখ সরিয়ে নেয় তানিয়া। আরাফ রেগে তানিয়ার চল চেপে ধরে নিজের দিকে ফেরায়। ব্যথা না পেলেও তানিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। চল ছেড়ে দেয় আরাফ। কঠিন রূপ থেকে একটু নরম হয়। হাত বাড়িয়ে তানিয়ার চোখের পানি মুছে দেয়। নরম স্বরে বলে, আমার কথা না শোনার ফল বুঝতে পারছো এখন? দিনের পর দিন মিথ্যে কেন বলেছো আমাকে? শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে তানিয়া। 4 দিন আগে সিজার হয়েছে, ব্যথা একাত থেকে ওকাত হওয়া যায় না। তবুও কষ্ট করে উঠে বসে। ওর পাশে বসে আরাফ। তানিয়ার এক হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে, তোমাকে আমি নিষেধ করেছিলাম সব কাজ একা একা না করতে। ভারী কোনো কাজ করবে না, সেটাও নিষেধ করেছি বারবার। তারপরেও কেন শোনোনি আমার কথা? এটা না আমার বাপের বাড়ি, আর না আমার হাজবেন্ডের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে একটা কাজ কম করলে তোমার মা চিৎকার চেঁচামেচি শুরু করে। একটু শুয়ে থাকলে বিশ্রী ভাষায় গালিগালাজ করত। আমার বাবা মাকে তুলেও সবসময় গালিগালাজ করে। বাবু পেটে আসার পর তুমি যখন তোমার মাকে বলেছিলে এখন থেকে তারা দুজনে যেন বাড়ির অর্ধেক কাজ করে, ভারী কাজ যেন আমাকে দিয়ে না করায়। তুমি সেসব বলে বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার মা যা নয় তাই বলে আমাকে গালিগালাজ করেছে। এসব নাকি আমি বলতে বলেছি তোমাকে। আমাকে অভিশাপ দিয়েছিল কাজ না করলে আমি লুলা হয়ে যাব, আরও কত কিছু। তার ছেলের কান ভাঙিয়েছি আমি। আমার পেটের অনাগত সন্তানকে তুলে পর্যন্ত বাজে কথা বলেছিল। বড়ভাবে কাজ না করায় তাকে যা যা অভিশাপ দেয় আমি চাইনি আমাকেও সেসব অভিশাপ দিক। ভাবি ভাইয়ের কাছে সব বলে দেয় বলে সেসব নিয়েও অভিশাপ দেয়। তোমাদের কারোর সামনে না বললেও আমার সামনে বলে। আমি চাইনি সেসব অভিশাপ আমাকেও দিই, তারপরও তো কম দেয়নি। তুমি কিছু বললে সেসব কিছুর দোষ আমার হয়েছে, আমি তোমাকে উস্কে দিই। কথাগুলো বলতে বলতে তানিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, হেঁচকে উঠে যায়। আরাপ ওকে দ্রুত শান্ত করার চেষ্টা করে, কেঁদো না, পেটে টান লাগবে, ব্যথা পাবে। বুঝতে পেরেছি সব কিছু বলতে হবে না আর। তানিয়া নিজেকে শান্ত করে, একটু চুপ থেকে আবার বলে, তুমি দুধ ডিম ফলমূল এনে দিতে খাওয়ার জন্য সেসব নিয়েও 3.5 খোঁটা শুনতে হয়েছে। আমাকে খেতে না দিয়ে তারা নিজেরাই খেয়ে নিত। আমি খেতে গেলে শুনতে হয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ। আমাকে আমার বাবা মা খেয়ে জন্ম দেয়নি, জন্মের পর কিছু খাওয়ায়নি আমাকে। এইসব শোনার পর ওই খাবার আমার গলা দিয়ে কীভাবে নামবে? তোমার কাছে বলে দেব বলে আগে থেকে আমাকে কোন ঠাসা করে রাখতো। তার অভিশাপের ভয়ে কিছু বলতাম না তোমাকে। মায়ের অভিশাপ সন্তানে লেগে যায়। তুমি আমার হয়ে কিছু বললে তোমাকে অভিশাপ দিতে দুবার ভাববে না পর্যন্ত। এইসব কারণেই চুপ থেকেছি আমি। কাজ করলে তো হাত পা ক্ষয় যায় না,
সেজন্যই কাজ করেছি। কিন্তু কে জানতো এই জন্য বাবুর ক্ষতি হবে। আরও কত কিছু বলেছে, সেসব নাই বললাম। মায়ের সম্পর্কে এসব শুনলে তুমি কষ্ট পাবে, বাড়িতে অশান্তির সৃষ্টি করবে। সেজন্য চুপচাপ সব মেনে নিয়েছি। কিন্তু শান্তি পাইনি একদিনও। সব কিছু করার পরও আমি নাকি কিছু করি না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তোমার মতো সন্তান, হাজবেন্ড খুব কম আছে। তোমার দিক থেকে কোনো দোষ নেই তোমার। তুমি সবসময় চেষ্টা করেছো সব দিক সামাল দেওয়ার। তুমি সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরো। বাড়িতে ফিরে সংসারের অশান্তি কলহ, তোমার মাঝে অশান্তি সৃষ্টি হোক আমি চাইতাম না। এমন এক পরিবারে জন্ম হয়েছে, কি করব বলবো, বুঝতে পারি না। মাথায় কাজ করে না। নিজের বাবা মা এমন, নিজেরই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। নরম আর ভালো মানুষের ভাত নেই এই দুনিয়ায়। আজকের পর থেকে নিজের ভুল না থাকলেও উত্তর দিয়ে দেব মুখের ওপরে। সে যা করতে পারে করবে, বলতে পারলে বলবে। মাঝে মধ্যেই ভীষণ অবাক লাগে, এদের ঘরে আমার জন্ম হয়েছে। তানিয়ার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমো খায়। এক হাতে জড়িয়ে ধরে বলে, সরি জানো, রাগের মাথায় অমন করে ফেলেছিলাম। ব্যথা পেয়েছো? না, শুয়ে থাকো। বসে থাকতে তো কষ্ট হচ্ছে। তানিয়া শুয়ে পড়ে। আরাফ বাবুর কাছে গিয়ে আদর করে। তারপর তানিয়ার পাশে ওপর হয়ে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ। টেনশনে রাতে ঘুমাতে পারে না। তানিয়া কিছুটা সুস্থ হলে ওকে ওর মার গ্রামে নিয়ে যাবে নিজের সাথে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। অফিস থেকে ফিরে খালি রুম থেকে আরাফের বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়। বউ বাচ্চা কেউ নেই, খালি রুম ওর অপেক্ষায় থাকে। রাতে বউ বাচ্চার কাছে না থাকলেও অফিস থেকে ফিরে দেখতে তো পেয়েছে, ছুতে পেরেছে, আদর করতে পেরেছে। সকালে অফিসে যাওয়ার আগেও আদর করে গেছে। এখন কতগুলো দিন দেখা হবে না, ছোঁয়া হবে না, হিসেব নেই। অফিস থেকে এখন আর ছুটিও দেবে না। বাবার বাড়িতে খুব ভালো সময় কাটছে তানিয়ার। আরাফ রোজ কয়েকবার কল করে খোঁজ খবর নেয়। খালি রুমে ঘুমে আসতে চায় না আরাফের। ফোনের গ্যালারি ঘেটে বউ বাচ্চার পিকচার বের করে দেখে ঘন্টার পর ঘন্টা। রাতে কল করে না, তানিয়ার ঘুমে ডিস্টার্ব হবে বলে। বাবুর 3.5 মাস বয়স হওয়ার পর শ্বশুরবাড়িতে ফিরে আসে তানিয়া। এর মধ্যে কয়েকবার আরাফ শ্বশুরবাড়িতে গিয়ে বউ বাচ্চার সাথে 2-1 দিন করে সময় কাটিয়ে এসেছে। আয়শা সিদ্দিকা এখন একটু বড় হয়েছে মাশাল্লাহ। কেউ কিছু বললে খিলখিলিয়ে হাসে ফোকলা দাঁতে। বাড়ির সবাই বেশ খুশি এখন। দুধে আলতা গায়ের রং আয়শার, ধবধবে ফর্সা, ফোলা ফোলা গাল। যে তাকায় তারই নজর আটকায়। চোখের শান্তি এনে দেয় ছোট্ট মেয়েটা। রাত পেরিয়ে সকাল হয়। তানিয়া ঘুম থেকে উঠে বেড থেকে নামবে, তখনই আয়শার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই কান্না শুরু করে খাওয়ার জন্য। আয়শাকে পুনরায় ঘুম পাড়ানোর জন্য খেতে দিয়ে চুপচাপ শুয়ে রইল তানিয়া। অনেকটা সময় পর আয়শা ঘুমিয়ে যায়। তখন সকাল প্রায় 7টা বেজে গেছে। তানিয়া তাড়াহুড়ো করে বেড থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। 5 মিনিটে ফ্রেশ হয়। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই শাশুড়ির কর্কশ গলার স্বর শুনতে পায়। সোফায় ওর শ্বশুর শাশুড়ি আর দূরের দুজন আত্মীয় বসে রয়েছে। বড়জা রুম থেকে বের হয়নি এখনো। আসমা বেগম তানিয়াকে কর্কশ গলায় বলছেন, একটু সকালে ঘুম থেকে ওঠা যায় না? কয়টা বাজে এখন? কখন রান্না হবে? কখন খাবো? তানিয়া চুপ না থেকে নিজেও রাগী স্বরে বলে, সকালে উঠেছি ঘুম থেকে। আয়শা ঘুম থেকে উঠে গিয়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমি যে এতদিন ছিলাম না, তখন খাবার খাননি? নাকি বাড়িতে আর মানুষরাই রান্না করার জন্য? তানিয়ার এমন কথা শুনে চুপসে যায় আসমা বেগম। মাঝার ইসলামও বলার মতো কিছু পেলেন না বোধ হয়। তানিয়ার রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সকালের খাবার তানিয়া নিজেই তৈরি করে। রান্না শেষ হতে হতেই 9টা বেজে যায়। আজ আরাফের অফিস নেই, তাই ঘুম থেকে ওঠার তাড়াও নেই। মেয়ের সাথে নিজেও ঘুমাচ্ছে এখনও। টেবিলে খাবার সাজিয়ে রুমে আসে। আরাফকে ডেকে তোলে খাবার খাওয়ার জন্য। হাত মুখ ধুয়ে তানিয়া ড্রয়িং রুমে ফিরে আসে। শ্বশুরের বাড়িতে রান্না শেষ হওয়ার আগে বেরিয়েছে বাড়ি থেকে। শাশুড়ি মুখ ভার করে বসে আছেন সোফায়। ছেলের বইয়ের জবাব তার গায়ে ফোসকা ফেলেছে হয়তো। ওই সময় বড়জা নিজের রুম থেকে বেরিয়ে আসে। একটু আগে হয়তো ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হলেও চোখ মুখ ফোলা ফোলা। তানিয়া কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। চেয়ার টেনে বসে। 4 জনের জন্য খাবার বেড়ে নেয় প্লেটে। শাশুড়িকে একবার ডাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু আসমা বেগম আসেন না খাবার খেতে। তানিয়াও আর ডাকে না। বড়জা ছেলেকে খাইয়ে দিতে শুরু করে। তানিয়া নিজের খাওয়া শুরু করে।
আগে আগে খাবার খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। রুমে এসে দেখে আরাফ মেয়েকে কোলে নিয়ে বসে আছে। মেয়েকে তানিয়ার কাছে দিয়ে খাবার খেতে চলে যায় আরাফ। বিকেলে মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে থাকে তানিয়া। আসরের আজান হয়ে গেছে, বিকেলে রান্না করতে হবে। আসমা বেগম আয়শা সিদ্দিকাকে নিজের করে নেয়, যেন তানিয়া রান্না করার জন্য যায়। কিন্তু তানিয়া রান্নাঘরের দিকে না গিয়ে ছাদের দিকে চলে যায় কাপড় চোপড় নিয়ে আসার জন্য। তানিয়া ছাদ থেকে নেমে এসে দেখে বড় যা রুম থেকে বেরিয়ে এসেছে। তানিয়ার কথা শাশুড়ির কাছে জিজ্ঞেস করলে শাশুড়ি জানায় ছাদে গেছে। বড় যা ছেলেকে শাশুড়ির কাছে বসিয়ে রেখে রান্নাঘরে যায় রান্না করার জন্য। যাওয়ার আগে বলে যায় তানিয়া ছাদ থেকে আসলে রান্নাঘরে যাওয়ার জন্য। তানিয়া শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় তাদের রুমে দিয়ে আসে, নিজেদের গুলো দিয়ে নিজেদের রুমে চলে যায়। বড় যা নিজের আর ছেলের কাপড় চোপড় বেলকনিতে শুকিয়ে দেয় সব সময়, বেশি হলে তখন ছাদে দেয়। অনেকটা সময় নিয়ে কাপড়গুলো ভাঁজ করে রাখে তানিয়া। এর মধ্যে দুবার শাশুড়িমা ডেকেছেন, তানিয়া কিছু বলেনি। ও ছোট হয়ে যদি একা একা রান্না করতে পারে সব সময়, তাহলে বড় যা বড় হয়ে কেন পারবে না? খাবার খাওয়ার সময় তো তানিয়া থেকে কম খায় না, বেশি খায়। রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলের কাছে যায়। খালি জগ দুটো চাপকল থেকে ভরে এনে রাখে। তারপর যায় রান্নাঘরে। বড় চামচ আধার বানিয়ে মশলা বাড়ছে শিলপাটায়। মশলা তো বাড়ছে না, মনে হচ্ছে শিলপাটার সাথে যুদ্ধ শুরু করেছে। তানিয়াকে দিয়ে মশলা বাটাতে চেয়েছিল, কিন্তু তানিয়া আসেনি রান্নাঘরে, তাই বাধ্য হয়ে নিজেকেই করতে হচ্ছে। তানিয়া দেখেও দেখল না সেসব। এটো থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে রাখে। ভাত রান্না হয়ে গিয়েছিল, তাই ভাতগুলো বেড়ে রেখে টেবিলে রেখে সোফার কাছে এসে দাঁড়ায়। আয়েশা দাদির কোলে পি করে দিয়েছে, সেজন্য আসমা বেগম গজগজ করছেন। তানিয়া কিছু না বলে মেয়েকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। মেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে বেবি অয়েল ম্যাসেজ করে দেয়, আর ড্রেস পরিয়ে খেতে দিতেই ঘুমিয়ে যায়। রাতে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে আসে। বাড়ির সবাই উপস্থিত আছে এখন। বড় জায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখে আধার নেমে আছে। আজকে তানিয়া বাড়িতে থাকতেও রান্নার সব কাজ একা একা করতে হয়েছে। খাবারের স্বাদ আজ একটু ভালো হয়নি। কেউই ভালোভাবে খেতে পারে না। এই খাবারের স্বাদ নিয়ে বিয়ের পর থেকে তানিয়াকে অনেক কথা শুনতে হয়েছে। কি রান্না করে, রান্না ভালো হয় না, একদিন লবণ বেশি তো আরেকদিন কম, একদিন ঝাল বেশি তো আরেকদিন কম। প্রত্যেকবার খাবার খাওয়ার সময় একটা না একটা খুঁত ধরেছে। বাপের বাড়িতে কোনো কাজ শেখেনি, মা কি শিখিয়েছে? মেয়েকে বিয়ে দিয়ে বেঁচে গেছে, নানান কথা বলতো। সে এক কথা বলতে গেলে পুরো দুনিয়ার কথা টেনে নিয়ে আসতো। ওর রান্নার খুঁত ধরবে, আবার নিজেরাও রান্না করবে না। মাঝে মধ্যে তানিয়া বলতো, আমি রান্নার সব কিছু গুছিয়ে দিচ্ছি, আপনি রান্না করুন। শাশুড়ি তখন আর কিছু বলতো না। খাওয়া শেষে রুমে এসে আরাপ তানিয়াকে বলে, বড়টার কি হয়েছে, মুখের ওই অবস্থা কেন? বিকেলে রান্না করতে সাহায্য করিনি তাই। আরাফের ঠোঁটের কোণে হাসি রেখা দেখা গেল। ভালোই করেছ, এবার ঠিক আছে। এভাবে বেশ কয়েকদিন পেরিয়ে যায়। শাশুড়ি মুখ ফুটে কিছু না বললেও ভেতরে ভেতরে যে সে ভীষণ রেগে আছেন তানিয়ার ওপর, তা বোঝাই যায়। কি নিয়ে যেন আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছেন। বাড়িতে আরাফ আর মাঝার ইসলাম দুজনের একজনও নেই। আরাফ অফিসে গেছে, আর মাঝার ইসলাম বাজারে টাকা ওড়াতে। বাজারে যাবে, কিছু কিনে আনবে না, অথচ পকেটের টাকা শেষ হয়ে যায়। শাশুড়ির চিল্লাচিল্লি শুনে রুম থেকে বেরিয়ে আসে তানিয়া। বড় যা নিজেও বেরিয়ে আসে। কে নিয়ে কে করছেন কে জানে। রাগে চিল্লাচিল্লি করছেন সেটাই বোঝা যাচ্ছে, শুধু অর্ধেক কথা বোঝা যাচ্ছে আর অর্ধেক বোঝা যাচ্ছে না। চিল্লাচিল্লির এক পর্যায়ে আসমা বেগম বলেন, পোলার বউরা কথা শুনে চললে চলবে না, চললে সোজা রাস্তা ধরে বাপের বাড়ি চলে যাবে। পোলার বউ যাবে চাঁদে চাঁদে, আর পোলা বিয়ে করাবো সপ্তাহে সপ্তাহে। আমার পোলাকেও দেখতে খারাপ নাকি? সবাই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল এই বাড়িতে। ফকিনের বাচ্চাগোর কিছু না বলে আরও সাহস বেড়ে যায়। এর আগে এই একই কথা হাজারবার শুনেছে তানিয়া, কখনো কিছুই বলেনি। কিন্তু আজকে আর চুপ করে শোনে না, ঠান্ডা কণ্ঠেই বলে, পোলার বউকে তো তার বাপে আপনাদের বাড়িতে এসে আপনাদের গলায় ঝুলিয়ে দিয়ে যায়নি, আপনারা গিয়ে নিয়ে এসেছেন। আপনাদের পোলার বউ রাখার ইচ্ছে না থাকলে নিজেরা গিয়ে দিয়ে আসুন, একা কেন যাব? তারপর আপনার সুন্দর পোলাগোর চাঁদে চাঁদে সপ্তাহে সপ্তাহে বিয়ে করাবেন। ছেলেকে বিয়ে করানোর আগে মনে ছিল না ধনী ঘরের মেয়ে আনবেন? 10-20 তলা বাড়ি আছে,
বাপের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে। এরকম বাড়ি থেকে না বউ আনবেন? আমার চেহারা দেখে তো চেয়ার ছেড়ে উঠতেই চাইলেন না কেউ। সেদিনই বউ বানিয়ে নিয়ে আসার জন্য পাগল হয়েছিলেন সবাই, আর এখন দোষ খুঁজেন কেন কথায় কথায়? আসমা বেগম আর একটা কথা না বলে গালিগালাজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুখে মুখে তর্ক করতে শিখে গেছে। এসব করতে ওর মা শিখিয়ে দিয়েছে। মায়ের বাড়ি থেকে আসার পর থেকে এমন করছে। ওর মাকে তুলে গালিগালাজ করছে আবার। উত্তর দেওয়ার জন্য সেদিকে যেতে গেলে বড়জা থামিয়ে দেয়। এখন আর কিছু বলার দরকার নেই। আরও কিছু বললে তোমার দোষী হবে। নিজে দোষী হও কেন? যা বলার আরাফকে দিয়ে বলাবে। বড় জায়ের কথা শুনে আর কিছু বলে না তানিয়া। মেয়ের কান্না শুনে রুমে ফিরে আসে। পেছন পেছন বড় জা নিজেও আসে। বড় জা কয়েকটা কবুদ্ধি দেয় তানিয়াকে। বুদ্ধিগুলো মন্দ নয়, তবে এসব করার মতো মেয়ে তানিয়া নয়। আজকে রাগের মাথায় উত্তর দিয়ে দিয়েছে। শুনতে শুনতে এখন আর সহ্য হয় না এইসব। মুখ দিয়ে আপনা আপনি উত্তর বেরিয়ে আসে। মেজাজ নিজের কন্ট্রোলে থাকে না এখন আর। আরাপ রাতে বাড়ি ফেরার পর আসমা বেগম ছেলের কাছে বিচার দেন তানিয়ার নামে। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেন। নিজে কি বলেছে সেসব কিছুই বলে না। মায়ের সব কথা শুনে আরাপ হোহা কিছুই বলে না। রাতে তানিয়াকে জিজ্ঞেস করে তার মা কি বলেছে তানিয়াকে। তানিয়া বলে দেয় সব। ও নিজে কি বলেছে সেসবও বলে দেয়। আয়েশার বয়স তখন প্রায় 6 মাস। সকালের রান্না সেদিন বড়জা আর শাশুড়ি করে। তানিয়া নিজের মেয়ে আর ভাসুরের ছেলেকে নিয়ে বসে থাকে। রান্নাঘর থেকে শাশুড়ি আর বড়জায়ের কথা কানে ভেসে আসে তানিয়ার। গজগজ করছেন শাশুড়ি আসমা বেগম। তার তালে তাল মিলাচ্ছেন বড়জা। বড়জার শাশুড়ি দুজনেই ব্লেডের মতো। এরা দুজনেই দুপাশ দিয়ে কাটে। বড়জা একবার ওর কাছে এসে শাশুড়ি নামে সমালোচনা করে, আবার শাশুড়ির কাছে ওর নামে সমালোচনা করে। শাশুড়িও সেম। এবার ওর কাছে বড়জায়ের নামে সমালোচনা করে, তো আবার বড়জায়ের কাছে ওর নামে। দুমুখ সাপেরা। সোফায় বসে বসে সব শুনে তানিয়া, তবে কিছুই বলে না। দাঁতে দাঁত চেপে হজম করার চেষ্টা করে কথাগুলো, কিন্তু রাগে ওর শরীর রিরি করছে। এখন আর আগের সেই বোকা তানিয়া নেই। একদম জায়গা মতো উত্তর দিয়ে দেয় এখন। সকালের খাবার আরাপ বাদে বাকি সবাই খেয়ে নেয়। আরাপ এখনও ঘুম থেকে ওঠেনি। ছুটির দিনে বেলা করে ঘুম থেকে ওঠে। আরাপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে যায়। তানিয়া খাবার বেড়ে দেওয়ার জন্য যেতে চাইলে আরাপ নিষেধ করে। নিজেই বেড়ে খাবে। তানিয়া মেয়েকে বেডে শুয়ে দিয়ে বেড গুছিয়ে নেয়। কিছু সময় পর মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আরাপের খাওয়া শেষ তখন। আরাপ পানির গ্লাস হাতে নিয়ে বসে রয়েছে। মায়ের সাথে কথা বলছে কিছু একটা নিয়ে। আসমা বেগম পাশে বসে রয়েছেন। তানিয়া মেয়েকে একটু পানি খাইয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। আরাফ তানিয়ার মুখ দেখে বলে, কিছু বলবে? কাপড় চোপড় ধোবো। তাই শাশুড়ি তানিয়াকে আর কিছু বলতে না দিয়ে চিল্লিয়ে বলে, খাওয়া শেষ করে একটু বসতে দেবে নাকি? এখন মেয়েকে দিতে চলে এসেছো? শাশুড়ি চিল্লিয়ে বলা কথা শুনে তানিয়ার মেজাজ সপ্তমে। নিজেও ক্ষিপ্ত কণ্ঠে বলে, পুরো কথা তো শেষ করতে দেবেন নাকি? আমি বলতে চেয়েছি খাওয়া শেষে বাড়ি থেকে বেরোনোর সময় আয়শাকে নিজের সাথে যেন নিয়ে যায়। আমি কাপড় চোপড় ধোবো। পুরো কথা না শুনে চিৎকার করেন কেন? চিৎকার করতে করতে গলা বড় হয়ে গেছে তাই না? সকাল থেকে শুনেছি শুধু কিছু বলছি না। কি বলবি তুই? তুই তুকারি করবে না একদম। আরাফ আলগোছিয়ে চেয়ার ছেড়ে উঠে মেয়েকে নিয়ে নিজের কোলে তুলে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। বাপ বেটি তাকিয়ে রইল দুজনের দিকে। বড়জা নিজের রুম থেকে বেরিয়ে আসে। 100 বার বলবো ফকিনির বাচ্চা। বাপের বাড়ি থেকে 2 টাকা আনার মতো মরদ নেই, আবার মুখে মুখে তর্ক। কোন কথায় চলে গেল। তানিয়া নিজেও মেজাজ হারিয়ে চিৎকার করে বলে, আমি ফকিনির বাচ্চা হলে আপনি জমিদারের বাচ্চা নাকি? আপনি আপনার বাপের বাড়ি থেকে কত টাকা এনেছেন? আমি আমার বাপের বাড়ি থেকে অনেক কিছু এনেছি। আপনি কি এনেছেন? আমিও অনেক কিছু এনেছি। আপনার অনেক কিছু তো দেখলাম না আজ পর্যন্ত। ঝগড়া বাড়তে থাকে আস্তে আস্তে। আরাপ ঝগড়া না থামিয়ে দেখে যায় চুপচাপ। তানিয়াকে মোটেও থামাবে না ও। শাশুড়ি এই কথা থেকে ও কথা, ও কথা থেকে সে কথা বলতেই থাকে। ঘুরে ফিরে তানিয়ার বাবা মা 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতে শুরু করে। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। বাপে কি দিয়েছি বিয়ের সময়? উল্টাপাল্টা কথা বলতে শুরু করে।
তানিয়া এবার আর চুপ করে থাকে না। হসপিটালের বেডে শুয়ে শুয়ে যা যা শুনেছিল সব বলে দেয়। মেয়ের জাত থেকে মেয়ে এসেছে বলে মেয়ে হয়েছে বলে মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিতে হবে সেসবও বলে দেয়। আরও যা যা বলেছে সব বলে দেয়। ছেলের সামনে এসব কথা বলে দেওয়ায় আসমা বেগম সাফ সাফ না করে বলে সে এসব কথা বলেনি কখনোই। তর্ক বিতর্ক অনেকটা সময় হওয়ার পর আরাফ মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়ের যা থেকে মেয়ে নিছে বলে মেয়ে হয়েছে, এই কথা তো তুমি আমার সামনে বলেছ, এখন অস্বীকার করছো কোন মুখে? ফুবুকে টাকা দিয়েছে বলে গালিগালাজ করেছো সেসব আগেই শুনেছি আমি। তুমি বলতে পারো না এমন কোনো কথা হয়তো পৃথিবীতে নেই? মেয়ে হয়েছে আমার, তোমার তো সমস্যা কেন? মেয়ে হয়েছে বলে তানিয়ার দোষ দাও কেন বারবার? এই মেয়েকে তানিয়ার পেটে দিয়েছিল কে? কার মেয়েও? মেয়েটা আমার, রক্ত আমার। তানিয়ার পেটে মেয়েটাকে আমি দিয়েছিলাম। তাহলে দোষও আমার? নিজের ছেলের দোষ দেখতে পাও না? অন্যের মেয়ের দোষ এত চোখে পড়ে কেন? মেয়েকে ভিক্ষা করে বিয়ে দেব নাকি কি করে বিয়ে দেব সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসব চিন্তা ভাবনা করার জন্য আমি আছি। ভালোভাবেই থাকতে চাই, তাই ভালো লাগে না, তাই না? ভালো মানুষের কদর নেই পৃথিবীতে। যত ভালো হয়ে থাকতে চাই ততই পেয়ে বসো। আর একদিনই সব উল্টাপাল্টা কথা বলছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার তো লজ্জা নেই বলে লাভ কি? এখন বলছি বিকেলে হয়তো সব ভুলে যাবে। আমাকে বাধ্য করবে না এই বাড়ি ছেড়ে চলে যেতে। বউ বাচ্চা লালন পালন করার মতো সামর্থ্য আমার আছে। সন্তান হিসেবে তোমাদের দুজনের খরচও বহন করতে পারবো আমি। সম্পত্তির কথা বলতে শোনা যে বাড়ি ছেড়ে চলে গেলে এসবের ভাগ আমাকে দেবে না। তোমাদের এই সম্পত্তির ওপর মতি আমি। আরাফের কথাগুলো শোনার পর আসমা বেগমের মুখ বন্ধ হয়ে যায়। আরাফ তানিয়ার হাত ধরে টেনে নিজেদের রুমে নিয়ে চলে আসে। রাগে ওর ইচ্ছে করছে বাড়িঘরে আগুন ধরিয়ে দিতে। দুপুরের দিকে মাঝার ইসলাম বাড়িতে ফেরেন। সে বাড়িতে ফেরার পর আসমা বেগম তার কাছে নালিশ দেয়। ছেলে কি কি বলেছে সে সব কিছুই বলে না, কিন্তু তানিয়া কি কি বলেছে সেসব বলে দেয়। নিজে কি কি বলেছে সেসবও বলে না। তানিয়া ছাদে যাওয়ার সময় ওর শ্বশুরকে কাছে রাখে। এগিয়ে যায় তানিয়া। তোমার মায়ের সাথে কি হয়েছিল তোমার? কিছু না, কিছু হয়নি। কি কি হয়েছে মা তো বলেছে আপনার কাছে, তুমিও বলো। আপনার ছেলে তো তখন ওখানেই ছিল, তাকে জিজ্ঞেস করে নেবেন। আমি তো পরের মেয়ে, মিথ্যেও বলতে পারি। মাঝার ইসলাম বলেন না কিছু আর। তিনি নিজেও স্ত্রীকে খুব ভালো করে জানেন। এতগুলো দিন ধরে তানিয়াকে দেখে আসেন। তানিয়া কেমন তাও জানেন তিনি। তিনি আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছেন। আসমা বেগমের তেজ আগের চেয়ে অনেক কমে গেছে। সামনে কিছু না বললেও আড়ালে গজগজ করে, বকাবকি করে কানে আসে তানিয়ার। তবে বড় গলা করে কিছু বলার সাহস করে না। ভাইরাস জ্বরে আক্রান্ত হয় আরাফ, তানিয়ার শাশুড়ি আসমা বেগম। শ্বশুরেরও হালকা হালকা জ্বর, তবে বেশি না। বড়জা আর বাচ্চা দুজন সুস্থ আছে। সুস্থ থাকার পরেও বড়জা কোনো কাজ করতে চায় না। শ্বশুরের রাগে চোখ মুখে দেখে দু একটা কাজে হাত দেয়। তানিয়া নিজে জ্বরে আক্রান্ত হয়েও স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করে। মাথায় পানি ঢেলে দেয়, গা মুছিয়ে দেয়, খাবার রান্না করে সামনে নিয়ে এসে দেয় খাওয়ার জন্য, মেডিসিন এগিয়ে দেয়। তারপর নিজের যত্ন। ওর সাথে যে যেরকমই আচরণ করুক না কেন, ও তো তার সাথে সেরকম করতে পারে না। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? তাদের মধ্যে মনুষ্যত্ব না থাকলেও ওর মধ্যে তো আছে। একদিন তানিয়ার শাশুড়ির জন্য চাউলের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাচ্ছিল। ভাত খেতে পারে না, অন্য কিছু খেতে চায় না, তাই তানিয়া চিতই পিঠা ভেজে দিয়েছিল। শাশুড়ি নিজের রুমে ছিল। তার ছোট যা আসে তাকে দেখার জন্য। তানিয়া পিঠা ভেজে শাশুড়ির জন্য রুমে নিয়ে যাচ্ছিল। রুমের সামনে আসতেই শাশুড়ির কিছু কথা কানে ভেসে আসে। কথাগুলো ছিল এমন, তানিয়া বড় বউয়ের চেয়ে অনেক ভালো। তানিয়াও অনেক জ্বর, তারপরেও আমার মাথায় পানি ঢেলে দেয়, গা মুছিয়ে দেয়, এটা সেটা রান্না করে দেয় খাওয়ার জন্য, আরাফের যত্ন করে। কিন্তু বড় বউ সুস্থ থাকার পরেও কোনো কাজে হাত দেয় না। আমাকে ছুঁয়ে দেখে না জ্বর বেশি নাকি কম। আমার কোনো কিছু করেও দেয় না। গতকাল শাক ভাজি দিয়ে ভাত খেতে চেয়েছিলাম। বড় বউ শাক বেজেছিল, অর্ধেক শাক কাঁচাই ছিল। আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিতেও আসেনি। কি খায় না খায় খোঁজ খবর নেয় না। তানিয়ার মা কল করে আমার খোঁজ খবর নেয়। তানিয়াকে বারবার করে বলে আমার মাথায় বেশি বেশি পানি ঢেলে দিতে, গা মুছিয়ে গা ঠান্ডা রাখতে। বারবার বলে আমার সেবা যত্ন করতে। অথচ বড় বউয়ের মায়ে একবারও কল করে আমার খোঁজ খবর নেয় না। কিন্তু মেয়ের সাথে প্রত্যেক দিন কথা বলে।
মেয়েকে বলেও দেয় না আমার সেবা যত্ন করতে। তানিয়ার মাও ভালো, তানিয়া ভালো। ওর সাথে কত কিছু করেছি, তারপরেও আমার সেবা যত্ন করে। তানিয়া না থাকলে না খেয়ে মরতে হতো। যতটুকু সুস্থ আছি ততটুকুই থাকতাম না। এই যে এত পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাতেও কিছু হয় না। এরপরে আবার জ্বর চলে আসে। তানিয়া না থাকলে কি হতো আমার? আগের মতোই না খেয়ে বিছানায় পড়ে থাকা লাগতো। আরও অনেক কিছু বলে। আসমা বেগমের ছোট যাও অনেক কিছু বলে তাকে। তানিয়ার সাথে আর খারাপ ব্যবহার করতে নিষেধ করে। তানিয়া মেয়েটা আসলে ভালো। সব শুনে তানিয়া মুচকি হাসে। এখন বুঝতে পারছে কোন ছেলের বউ ভালো। তানিয়ার যে মাকে তুলে বিশ্রী ভাষায় গালিগালাজ করতো, আজ সে মাও ভালো হয়ে গেল। আজ দু চোখের কাটা তানিয়াও ভালো হয়ে গেল। মানুষ ঠিকই বলে, বিপদে না পড়লে কেউ মানুষ চিনতে পারে না। তার নিজের পেটের মেয়েও তার সেবা যত্ন করতে আসেনি। এসেছিল দেখে আবার চলে গেছে সেদিনই। এমনিতে আসলে কয়েকদিন থেকে যায় বাবার বাড়ি। এখন যখন দেখেছে মা অসুস্থ, ভাই অসুস্থ, ভাবি অসুস্থ, ওকে যদি বসে বসে না খাওয়াই, উল্টো কাজ করে যদি খাওয়াতে হয় সকলকে, তাই আর থাকেনি বাবার বাড়ি। ভেতরে প্রবেশ করে তানিয়া। শাশুড়ির সামনে তরকারি আর পিঠার বাটি রাখে। শাশুড়ি শোয়া থেকে উঠে বসে, পানির গ্লাস এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। শাশুড়ির খাওয়া শেষ হলে খালি বাটি নিয়ে ফিরে আসে। তারপর আরাফের জন্য খাবার নিয়ে রুমে আসে। তানিয়া খেয়েছে কিনা জিজ্ঞেস করে আরাফ। তানিয়া না করলে খাবারের প্লেট আর তানিয়াকে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসে। দুজনেই একসাথেই খেয়ে নেয়। আরাফ নিজে মেডিসিন খায়, তানিয়াকেও খাওয়ায়। তারপর তানিয়াকে শুয়ে থাকতে বলে। আজকে আর এখান থেকে উঠবে না। না উঠলে রাতে কি খাবে? খাবো না। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে না। কে করবে? যে বোয়া রাখতে দেয় না সেই করবে। নিজের কিছুর করার মরদ হয় না, আবার বোয়া রাখতেও দেয় না। তুমি কোথায় যাবে? বাহির থেকে হেঁটে আসি। 3 দিন ধরে শুয়ে থাকতে থাকতে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। মাথা ঘুরে পড়ে যাবে। যেতে হবে না কোথাও, শুয়ে থাকো। পড়বো না। তুমি শুয়ে থাকো আম্মুর সাথে। কিছু খাবে? কে নিয়ে আসবো? কিছু খাবো না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তাহলেই হবে। আরাফ মুচকি এসে নিচু হয়ে তানিয়াকে আদর করে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকগুলো দিন পর তানিয়া সকালের খাবার তৈরি করছিল। বড়জা নিজের ছেলে আর আয়শাকে নিয়ে বসে আছে নিজের রুমে। শ্বশুর শাশুড়ি নিজেদের রুমে। একটু পর শ্বশুরের রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। লাইটার সানা শেখ বিশ্রী ভাষায় গালিগালাজ করছে ওর শ্বশুর আসমা বেগমকে। আসমা বেগমও একই কাজ করছে। তানিয়ার বড়জা দৌড়ে শ্বশুরের রুমের সামনে এসে দাঁড়ায়। শ্বশুরের হাতে বড় একটা লাঠি। শাশুড়িমার রুমে নেই, বেলকনিতে গিয়ে ডোর লক করে দাঁড়িয়ে আছে। শ্বশুর ডোল খোলার চেষ্টা করছে আর বকাবকি করছে। বড়জা বলে, আব্বা কি হয়েছে? এমন করছেন কেন আপনারা এই বয়সে এসে? শ্বশুর আসমা বেগমকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে, সারাদিন কানের কাছে বসে বসে ঘ্যানর ঘ্যানর করে। একবার এর কথা, আরেকবার ওর কথা। একবার এই বউ খারাপ, আরেকবার ওই বউ খারাপ। আমার সামনে বসে আমার মৃত বাবা মাকে গালিগালাজ করছে। কত বড় সাহস! একটু থেমে শ্বাস নিয়ে আবার বলে, ছেলের বউরা ভালোভাবে থাকে তো ওর ভালো লাগে না। অন্যদের ছেলের বউরা শাশুড়ির সাথে যা যা করে ওর সাথেও তাই করা উচিত। কাউকে শান্তি দেয় না বাড়িতে। না ছেলের বউদের শান্তি দেয়, আর না জামাই আর ছেলেকে। বাড়িতে অশান্তি সৃষ্টি করে এই শয়তানি। বড়জা শ্বশুরের হাত থেকে লাঠিটা নিয়ে তানিয়াকে রুম থেকে বেরিয়ে চলে আসে। এই লাঠি দিয়েই এর আগেও এই বুড়িকে মেরেছিল আব্বা আমার সামনেই। তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আব্বাকে ওনার মাকে তুলে গালিগালাজ করেছিল। তারপরে লাঠি দিয়ে কয়েকটা বার বাড়ি মেরেছিল পিঠে। লাঠিটা 3 ফিট লম্বা আর 3 ইঞ্চি প্রশস্ত। তানিয়া বলে না কিছু। রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। নিজের বাবা মাকে তুলে গালিগালাজ করেছে বলে কলিজায় লেগেছে। যখন ওদের বাবা মাকে তুলে গালিগালাজ করে তখন কিছু হয় না ওদের? তানিয়ার ভাসুর একেবারে দেশে চলে এসেছে সিঙ্গাপুরের সব কিছু চুকিয়ে। আর প্রবাস জীবন কাটাবে না, দেশেই কিছু করে খাবে। তানিয়ার ভাসুর বাড়িতে আসার পর 1 মাস ভালোই কাটে। তারপর থেকে শুরু হয় নানান ঝামেলা। ভাসুর একসাথে খাবে না আর, সে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকবে। একটু কিছু হলে মায়ের সাথে রাগারাগি শুরু করে, বকাবকিও করে। আসমা বেগমের এখন অর্ধেক দিন পার হয় কাঁদতে কাঁদতেই। তানিয়ার কাছে দুঃখ প্রকাশ করে আর কাঁদে। ঠিকমতো খাওয়া দাওয়া করা হয় না এখন। পেটের ছেলের মুখ থেকে তেতো তেতো কথা শুনে খেতে ইচ্ছে করে না।
খেতে বসলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, গলা দিয়ে ভাত নামে না। তার অবস্থা এখন তানিয়ার চেয়েও খারাপ। প্রকৃতির প্রতিশোধ বোধ হয় একে বলে। বাবার সামনে বাবাকে কিছু না বললেও আড়ালে ঠিকই বলে আমান। কার কাছে কি যেন বলেছিল চায়ের দোকানে বসে, সে আবার মাঝার ইসলামকে বলে দেয়। মাঝার ইসলাম কোনো কিছু না বলে বড় ছেলেকে আলাদা করে দেন। বড় ছেলে বউ বাচ্চা নিয়ে অন্য বাড়িতে চলে যায়। সে কিছুতেই এই বাড়িতে থাকবে না। ভাসুরের টাকার গরমে পা মাটিতে পড়ে না, বুক ফুলে হাঁটে সকলের সামনে। অহংকার তার শিরায় উপশিরায়। অহংকার পতনের মূল, সেটা সে ভুলে গেছে মায়ের মতোই। একদিন বিকেলে রান্নার জন্য তানিয়া চালের ড্রাম থেকে চাল বের করছিল, কৌটো দিয়ে মেপে। শাশুড়ি খেয়াল করলেন চাল প্রায় শেষের দিকে, অল্প কিছু চাল বাকি আছে। দেখে তার মাথা নষ্ট, এত তাড়াতাড়ি চাল শেষ? কর্কশ গলায় বলেন, এত তাড়াতাড়ি চাল শেষ হলো কিভাবে? কত কেজি চাল রান্না করো প্রত্যেক দিন? শুনেই তানিয়ার মেজাজ গরম হয়ে যায়। নিজেও কর্কশ গলায় বলে, চাল শেষ হবে কেন? আমার বাপের বাড়িতে রেখে এসেছি। আপনারা তো আর ভাত খান না, হাওয়া খেয়ে থাকেন। ভাত খাই আমি একাই 10 কেজি করে, তাই চাল শেষ হয়ে গেছে। তানিয়ার কথা শুনে শাশুড়ি আর কিছু বলেন না। তানিয়ার রাগে ফোঁস করতে করতে রান্না শুরু করে। বড় ছেলে বাবা মায়ের খরচ 1 টাকাও দেন না। ছোট ছেলে একবার 10,000 টাকা দিলে আর খবর থাকে না। সংসারে পুরো খরচ আরাফের ওপর। বাপের তো টাকা উড়ানোর স্বভাব এখনও যায়নি। হাতে টাকা আসলেই হুঁশ থাকে না তার। মাসে 15 থেকে 20,000 টাকা সংসারের বাইরে খরচ হয়। এই টাকা কোথায় কি করে কোনো হিসেব নেই। একটা মধ্যবিত্ত পরিবারে 15-20,000 টাকা অনেক কিছু। আরাফ তবুও কিছু বলে না বাবাকে, কিন্তু ছোট ছেলে ক্যাটক্যাট করে এটা নিয়ে। এত টাকা কেন খরচ হয় এখন? এখন তো মানুষ কমে গেছে সংসারে, খরচ কম হওয়ার কথা, অথচ খরচ আগের মতোই। এত টাকা কিভাবে খরচ করে মাঝার ইসলাম? হিসাব চালিয়ে বাবা ছেলের মধ্যে তর্ক শুরু হয়। মাঝার ইসলাম রেগে রেগে বলেন, বালের যে 2 টাকা দেয় সংসারে, তোর আর দেওয়া লাগবে না 1 টাকাও। তোদের টাকা দিয়ে সংসার চলে। আমার টাকা সংসারে খরচ না করলে বাড়ির সবাই না খেয়ে মরতো এতদিনে। তোদের কাউকেই দিতে হবে না টাকা, আমি যেভাবে পারি সেভাবেই চালাবো সংসার। 1 টাকাও ইনকাম করে না মাঝার ইসলাম, কিন্তু বড় বড় কথা ঠিকই বলে। তেজ কমেনি এখনও। ছেলেদের টাকা উড়িয়ে ছেলেদের উপরে রাগারাগি করে, বাজে কথা শোনায়। 1 মাসে 10,000 টাকা কম দিলে মুখের দিকে তাকানো যায় না মাঝার ইসলামের। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। টাকা শেষ হয়ে গেলেই পাগলের মতো আচরণ শুরু করে মাঝার ইসলাম। ছেলেও রাগ করে, কখনো টাকা দেয় কখনো দেয় না। বাড়িতেও কল করে না খুব একটা। পুরো দায়িত্ব আরাফের ঘাড়ে। এখন তানিয়ার দিন কাটে সুখেই, আর আসমা বেগমের দিন কাটে চোখের জলে নাকের জলে। একটু কিছু হলেই বড় ছেলে খ্যাক খ্যাক করে ওঠে, কিছু বললেই বকাবকি করে। তার পুরো গুণ বড় ছেলের মধ্যেই হয়েছে। মায়ের কার্বন কপি বলা যায়। বড় যা এক সংসারে থাকতে কোনো কাজ করতো না, শুয়ে বসেই দিন পার করত। তাকেও জব্দ করছে আমান। বাড়ির সব কিছু বড় জায়গায় করতে হয়, কাজের বুয়া রাখতে বলে রাখে না। বড় জায়ের সুন্দর স্কিন এখন ট্যান পড়ে গেছে আগুনের তাপে। ফর্সা স্কিন অনেকটা কালো হয়ে গেছে। সুন্দর চুলগুলো উস্কো খুস্কো ঝরে পড়ে যাচ্ছে। কয়েকটা মাসেই বড় জায়ের রূপ সৌন্দর্য গায়েব হয়ে গেছে। 2 দিন আগে বড় ছেলের সাথে তর্কাতর্কি হয় আসমা বেগমের। পাশাপাশি বাড়ি হওয়ায় রোজ আসা যাওয়া হয় 2 পরিবারের সকলের। মা ছেলের তর্কাতর্কি শুনে আশেপাশের অনেকে চলে আসে আমানের বাড়িতে। রাগে থরথর করে কাঁপছে আমান। 4 ভাই বোনের মধ্যে আমানের রাগ বেশি সবাই জানে। আসমা বেগমের মুখ দিয়ে যা আসছে তাই বলে গালিগালাজ করছে ছেলে আর ছেলের বউকে। বিনা পয়সায় বিনোদন উপভোগ করছেন প্রতিবেশীরা। তানিয়ার শাশুড়িকে চুপ করাতে চাইলেও পারে না। তার মধ্যে আজ জিন ভর করেছে বোধহয়। এতদিন ধরে মনে জমিয়ে রাখা রাগ ওগরে বের করছে। ঝগড়া করতে করতে বড় ছেলেকে অভিশাপ দেয়, তার কোল খালি করে হবে, বুক খালি হবে, টাকা পয়সার গরম ধুলো মিশে যাবে, আরও অনেক কিছু বলে। মাঝার ইসলাম বাড়িতে নেই, আরাফ অফিসে রয়েছে। আমান কয়েকবার তেড়ে আসে আসমা বেগমকে মারার জন্য। ঝগড়ার এক পর্যায়ে আমান বলে, তোকে আজ জবাই করব, তুই দাঁড়া। বলেই ঘরের ভেতর প্রবেশ করে ছড়ি নিয়ে আসার জন্য। গরু কোরবানি দেওয়ার জন্য বড় ছড়ি আছে, সেটাই নেওয়ার জন্য যায়। প্রতিবেশীরা আর তানিয়া আসমা বেগমকে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে।
বড় যা আমানকে শান্ত করার চেষ্টা করে। ভাসুর আর শাশুড়ির মধ্যে কী নিয়ে ঝগড়া শুরু হয়েছে তানিয়ার জানা নেই। মা ছেলের তর্কাতর্কি শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে ভাসুরের বাড়িতে এসেছিল। এসে দেখে উঠোনে দাঁড়িয়ে মা ছেলে ঝগড়া করছে। বড় যা দাঁড়িয়ে আছে একপাশে। মাঝার ইসলাম বাড়িতে ফিরে তাকে সব বলে আসমা বেগম। মাঝার ইসলাম সেরকম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তানিয়া দুজনেরই কাছে ছিল তখন। মাঝার ইসলাম পরে হয়তো ছেলেকে কিছু বলেছিলেন। তারপর থেকে বড় ছেলে মা আর বাবাকে ডাকে না। অতি প্রয়োজনে বাবার সাথে কথা বলেও কখনো আব্বা বলে ডাক দেয় না। মায়ের সাথে কথাও বলে না, ডাকেও না। সেদিনের ঝগড়ার পর থেকে আসমা বেগমের মনে ভয় ঢুকে গেছে। ভুলেও বড় ছেলের বাড়ির আঙ্গিনায় পা রাখে না। ছেলে যদি সত্যি সত্যি জবাই করে ভয়ে বাড়ির বাইরেও বের হতে চায় না। তানিয়ার সাথেও রাগ দেখাতে পারে না, কারণ আগে সব কিছু আরাপ চুপচাপ সহ্য করলেও এখন করে না। মায়ের সাথে খারাপ ব্যবহার না করলেও উচিত জবাব দিতে ভুলে না। এখন সারাদিন তানিয়ার পেছন পেছন থাকে আসমা বেগম। মনের মধ্যে ভয় কাজ করে তাকে একা পেয়ে আমান বাড়িতে এসে যদি জবাই করে রেখে যায়। তার কথা শুনে তানিয়ার হাসিও পায়, আবার রাগও হয়। সারাদিন ওকে জ্বালিয়ে মারে, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে। আগে জ্বালাতো একভাবে, আর এখন জ্বালায় আরেকভাবে। মেয়েটার বিরক্ত শাশুড়ির কথা শুনতে শুনতে একটুতেই কেঁদে কেটে ভাসিয়ে দেন আসমা বেগম। মাঝার ইসলামের কাছেও কিছু বলতে পারে না সেও। তেড়ে আসে মারবার জন্য, বইয়ের ঘ্যানর ঘ্যানর শুনে। তানিয়ার মায়া হয় শাশুড়ির অস্তুসিক্ত মুখশ্রী দেখে। তানিয়া তো পাষাণ হৃদয়ের মেয়ে না, তাই তো শাশুড়ি ওর সাথে এত কিছু করার পরেও তার জন্য ওর মায়া হয়। ছোট ছেলের কাছেও কিছু বলতে পারে না। কিছু বলতে গেলেই ছেলে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলে, এইসব কথা বাদে অন্য কোনো কথা থাকলে বলো, নয়তো ফোন রাখো। সারাদিন কাজ করে এসব শোনার ইচ্ছে নেই আমার। ছোট ছেলের চ্যাটাং চ্যাটাং কথা শুনে আবার কাঁদে আসমা বেগম। যে দুই ছেলেকে সে বেশি ভালোবাসত, যাদের গুণগান করত সারাদিন, এখন তারা তাকে বড় বড় আঘাত দেয়। মেয়েকেও কিছু বলতে পারে না। তার সংসারের ঝামেলা রেখে সেই সংসারের ঝামেলা শুনতে রাজি নয়। বছরে দুবার আসে বাবার বাড়িতে। হাজবেন্ডের জবের সূত্রে বান্দরবন থাকে মরিয়ম। ঢাকায় আসা হয় খুব কম। আসমা বেগমের মনে এখন পাহাড় সমান দুঃখ কষ্ট। বাবা মা মারা গেছেন অনেক আগে। ভাই বোনের বাড়িতেও যাওয়া হয় না। একা একা বসে থাকলে নিশ্চুপে কাঁদেন। নিজের মনের দুঃখ কষ্টগুলো তানিয়ার কাছে বলেন। তানিয়ার হাসি পায় মাঝে মধ্যে ভীষণ। ওর মনে আঘাত দিয়ে ওর হৃদয় ক্ষত বিক্ষত করে নিজের মনের দুঃখ কষ্ট আবার ওর কাছে বলে। নিজেকে হালকা করে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ কেউ আসমা বেগমের মতোই নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কয়েক মাস পরে ব্যবসায় অনেক টাকা লস খায় আমান। তার এখন মাথায় হাত, টেনশনে খাওয়া দাওয়া ঘুম চাঙ্গে। আসমা বেগম আগের চেয়ে পরিবর্তন হয়ে গেছেন। এখন তানিয়ার নামে সুনাম করে আশেপাশের মানুষের কাছে। এখন তার দুই চোখের কাটা বড় ছেলে আর ছেলের বউ। এখন সংসারের দায়িত্ব তানিয়ার হাতেই বলা যায়। কি রান্না হবে, কতটুকু রান্না হবে, সেসব আর শাশুড়ি দেখতে আসে না। তানিয়ার যাই ইচ্ছে সেটাই রান্না করে। কি রান্না করবে জিজ্ঞেস করলে শাশুড়ি বলেন, তোমার যা ভালো মনে হয় রান্না করো। মাঝার ইসলামের টাকা উড়ানোর স্বভাব এখনও পরিবর্তন হয়নি। তার এই স্বভাব কোনোদিন যাবেও না হয়তো। শাশুড়ি পরিবর্তন হলেও মাঝে মধ্যে একটু আধটু খ্যাচখ্যাচ করেন তানিয়াকে বসে থাকতে দেখলে। তার কথা এমন যে বসে থাকা যাবে না, সারাদিন কাজ করতে হবে, কাজ না থাকলেও করতে হবে। শাশুড়ির এসব কথা এখন আর গায়ে মাখে না তানিয়া। বেশি কিছু বললে তানিয়া উত্তর দিয়ে দেয়, শাশুড়িও চুপ হয়ে যায়। তবে এখন তানিয়াকে ভালোবাসেন আসমা বেগম। গালিগালাজ করে না এখন আর। আরাফ আর তানিয়ার মধ্যকার সম্পর্ক আগের চেয়ে আরও কয়েক গুণ ভালো। তানিয়া আরাফকে যতটা ভালোবাসে তার চেয়েও আরাফ তানিয়াকে বেশি ভালোবাসে। তানিয়া বলতে পাগল আরাফ মেয়েকেও অনেক বেশি ভালোবাসে। যত দিন আগায় আরাফ তত তানিয়ার মাঝে হারিয়ে যায়। তানিয়া ছাড়া যেন ওর মাথায় কিছুই ঘোরে না। তানিয়ার একটু অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে ওঠে আরাফ। সর্দি লাগে তানিয়ার, শ্বাস বন্ধ হয়ে যায় আরাফের, জ্বর হয় তানিয়ার, মাথা ব্যথা, কষ্ট হয় আরাফের। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তানিয়ার মুখের দিকে। এই মায়াবী চেহারার মায়ায় পড়েছিল সেই প্রথম দেখায়। এখন যত দিন আগায় ততই ডুবে যাচ্ছে সেই মায়ায়। আরাফ মাঝে মধ্যে তানিয়াকে বলে, কি জাদু করেছো আমায়, কি করেছো আমাকে, কি মায়ায় জড়িয়েছ। আমি নিশ্চিত তুমি জাদু করেছো সেই প্রথম দিন, না হলে আমি এত পাগল হতাম নাকি।
মনে হয় জব টপ ছেড়ে সারাদিন বইয়ের সাথে বসে থাকি। তানিয়া কিছু না বলে শুধু হাসে। মাঝে মধ্যে ওর ভীষণ অবাক লাগে যে একটা মানুষ এত ভালো হয় কিভাবে, এতটা কেয়ারিং কিভাবে হয়। আরাফের মতো ছেলে তানিয়ার আগে কখনো দিন দেখেনি। তানিয়া বলতে বাধ্য, আমি আসলে ভাগ্যবতী, তাই তো তোমার মতো কাউকে পেয়েছি। সবার জীবনে দুঃখের পর সুখ আসে, সুখের পরে আসে দুঃখ। তানিয়ার জীবনেও সুখ এসেছে, হয়তো আরও আসবে। ওর ভবিষ্যতের দিনগুলো আরও ভালো কাটবে। আরাফের আরও একটা চাওয়া আছে, ওর আরও একটা মেয়ে চায়। আরাফ যখন যখন এই কথা বলে তখন তানিয়া বলে, কেন, মায়ের কাছ থেকে আরও বকা শোনানোর ইচ্ছে আছে নাকি? কে কি বলবে, আমার সামনে যেন বলে দেখে কেউ। জিভ টেনে ছিঁড়ে ফেলবো তার। তানিয়ার মতোই হাজারো তানিয়ার জীবনে একজন করে আরাফ আসুক, তবে আসমা বেগম না আসুক। বড় জায়ের মতো একটা বড় জা না আসুক। মাঝারি ইসলামের মতো শ্বশুর না হোক। ভালো থাকুক হাজারো তানিয়া। তানিয়ার সুখের জীবনে কারো নজর না লাগুক। আগামী দিনগুলো আরও সুখের হোক। তানিয়ার জীবন এগিয়ে যাবে, চলবে প্রকৃতির নিয়মে। সুখ আসবে, দুঃখ আসবে হয়তো, তবে সেই দুঃখকে স্পর্শ না করুক। অনাবিল সুখের সংসার হোক তানিয়ার। সকল তানিয়ায় ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়াই করি। সমাপ্ত।